Recording in progress. ওকে, আমরা ক্লাসটা শুরু করি। আমাদের আজকের ক্লাসের যে টপিকসগুলো থাকবে বা যে টপিকসগুলো আমরা মূলত কভার করার চেষ্টা করব, সে টপিকসটা হচ্ছে আমাদের বালির এফএম এর ম্যাথ। ঠিক আছে, এটা ম্যাথটা গুরুত্বপূর্ণ এই কারণে যে বিভিন্ন পরীক্ষায় আসলে এই বালির এফএম এর ম্যাথগুলো আসে। এখন সেটা চাকরির পরীক্ষা হোক কিংবা এডমিশন পরীক্ষা হোক, দুটার ক্ষেত্রেই এই এফএম এর ম্যাথটা ইম্পর্টেন্স। আর আপনার ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে এই এফএমটা আর কি একটাই ম্যাথ আছে আপাতত। তো এই ম্যাথ এফএম এর আমরা ম্যাথগুলো আর কি দেখবো আজকের আলোচনা। তারপর কিছু থিওরিটিক্যাল টার্ম আছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এবং কনস্ট্রাকশন প্রসেসে। তো এটা আর কি একটু চেষ্টা করব বলার যে কোন কোনগুলো পড়বেন। আর পরবর্তী যে টপিকসটা থাকবে বা আমরা আলোচনা আজকে করব, করার প্ল্যান পরিকল্পনা আছে আমাদের। আমাদের ওই লিঙ্কটা মূলত তৈরি করা আছে আপনার 4টা পর্যন্ত। চোখ কেটে গেলে পরবর্তীতে আপনারা আবার জয়েন করবেন, ঠিক আছে? আর ওই যে গ্রুপে কিন্তু একটা লিঙ্কই আছে, ওই লিঙ্কেই জাস্ট গিয়ে জয়েন করলেই হবে। তো আমরা বিমের কি শেখার চেষ্টা করব আজকে ডব্লিউএসডি পদ্ধতিতে। আমাদের ডব্লিউএসডি পদ্ধতিতে বিম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যানালাইসিস আর একটা হচ্ছে ডিজাইন। ঠিক আছে, ডব্লিউএসডি। আর আছে আরো যে পদ্ধতিগুলো আছে যেমন ইউএসডি পদ্ধতিতে, তো ওইটা আমরা আজকে আপাতত শিখবো না বা অতদূর যাওয়ার প্ল্যান পরিকল্পনা নাই। তো বালির এফএম এর ক্ষেত্রে চলেন আমরা একটু ক্লাসটা শুরু করার চেষ্টা করি। মাহতাব সাহেব একটু রেসপন্স করেন, আপনি একবারও রেসপন্স করেন নাই। জি ভাই বল। আচ্ছা, দেখেন সবার ক্ষেত্রে এই পার্টটা লাগবে। হ্যাঁ, এখন আপনি জবে হন আর এডমিশনে হন, আর মূলত এখন চিন্তাধারা করেন যে একটু বেসিক থেকে শিখবেন। জব এডমিশন সেটা সপ্তম বা অষ্টমের পরে আর কি, বা অষ্টমে ওঠার পরে আপাতত শিখতে হবে। তো আমাদের আলোচনার টপিক হচ্ছে স্যান্ড, বালি। তো আমরা নর্মালি হচ্ছে বালি তো জানি যে কি জিনিস। এখানে ওই যে অনেক সময় আর কি এমসিকিউ আসতে পারে যে আপনার উৎস অনুসারে বালি মূলত কয় প্রকার। তখন হবে বালি 3 প্রকার: গর্তে, নদীতে এবং সমুদ্রের বালি। আর দানাদার আকারের উপর বালি হচ্ছে 3 প্রকার, এটা হচ্ছে মিহি বালি, মধ্যম বালি এবং হচ্ছে মোটা বালি। তো আপনাদের যে কাজটা, সেই কাজটা হচ্ছে যে এই কোন বালি কোথায় আর কি ব্যবহার হয়, বাংলাদেশের কোন অঞ্চলে কোন কোন বালিগুলো ব্যবহার হয়, মোটা বালি কোন কাজে ব্যবহার হয় আমাদের, মধ্যম বালি কোন কোন কাজে ব্যবহার হয় এবং মিহি বালি কোন কাজে ব্যবহার হয়। ঠিক আছে, এই জিনিসটা একটু জানবেন। কারণ আমাদের কনস্ট্রাকশন কাজে যেমন ঢালাই দেওয়া হয় তখন কিন্তু এক ধরনের বালি ইউজ করা হয়। আবার যখন মনে করেন যে প্লাস্টার করা হয় তখন কিন্তু এক ধরনের বালি ইউজ করা হয়। আবার যখন ওই যে গর্ত ভরাট করা হয়, আমাদের রুমগুলো যখন আমরা তৈরি করি, তো অনেক সময় রুম তো লেভেলে নিয়ে আসার জন্য আমরা কিছু বালি ইউজ করি, তখন আসলে আলাদা কিছু বালি ইউজ করা হয়। মানে এই এক এক ধরনের বালি এক এক জায়গায় ইউজ করা হয় আর কি। তো তারপরে আমাদের আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে যে বালির আয়তন স্ফীতি। ঠিক আছে, এইটা হচ্ছে যে যারা জবে আছেন অবশ্যই ভালো করে পড়বেন। আর আমাদের এডমিশনের জন্য বা যেটা হোক এমসিকিউ এখান থেকে আসার সম্ভাবনা আছে। যে এমসিকিউটা সেটা একটু দেখব। সেই এমসিকিউটা হচ্ছে বালির কি বলতেছে যে বালিতে নির্দিষ্ট মাত্রার জলীয় কণা থাকলে বালি তার প্রকৃত আয়তন অপেক্ষা কি করে অধিক আয়তন প্রদর্শন করে। আমরা এটা ল্যাবরেটরিতেও আমরা টেস্ট করেছি বা প্র্যাকটিক্যালও এটা করেছি, অবশ্যই মনে আছে আপনাদের। তো বালি হচ্ছে কি উহার ওজনের 5% থেকে 8%, হ্যাঁ এই যে পার্সেন্ট গুলো দরকারি, 5 থেকে 8% পানির উপস্থিতিতে এর বালির আয়তন কত পার্সেন্ট হয়, 20 থেকে কত পার্সেন্ট, 30%। ঠিক আছে, অনেক সময় কিন্তু 5% থেকে 6%ও আসতে পারে পরীক্ষায়। তো এগুলো বিভিন্ন বইয়ে বিভিন্ন অ্যান্সার দেওয়া আছে, তো আমাদের এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ। কেটে গেল না?
হ্যাঁ, সরি ভাই, এই যে আমার কেটে গেছিল তো। উম, মানে আমি মনে করছি যে ডাটা নিছি, টাকা অটো রিচার্জ করছি, কিন্তু টাকা মানে ডাটাটা নেওয়া হয় নাই আসলে। তোমরা আসো না ক্লাসে? জি স্যার। আচ্ছা, যাই হোক, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। ঠিক আছে, আমি আবার শুরু করতেছি আর কি। Recording in progress. স্ক্রিন শেয়ার হয়েছে কি? স্ক্রিন শেয়ার জি হয়েছে? স্যার। আচ্ছা আচ্ছা। আহ, ইনশাল্লাহ আর সমস্যা হবে না, কারণ আমার ডাটাটা আমি মনে করেছিলাম যে অটো রিচার্জ দিলে অটো ডাটাটা দিয়ে দিবে, কিন্তু ডাটা প্যাকটা দেয় নাই আসলে। তো যাই হোক, আচ্ছা কি বললাম বলেন তো, এখানে আয়তন স্ফীতিতে কোনটা জিনিস আমাদের মাথায় রাখা লাগবে? এই যে কত পার্সেন্ট আমাদের আয়তন স্ফীতিটা হয়ে যায়, হ্যাঁ, তাই না? আচ্ছা, পড়ার আগে কেটে গেছিল স্যার একটু। বুঝি নাই। আপনি এগুলো বোঝানোর সময় এগুলো কেটে গেছিল। ও আচ্ছা আচ্ছা, আমি আবার বলতেছি, দেখেন। আমি বললাম যে হচ্ছে যে বালির আয়তন স্ফীতিতে আমাদের ওই যে বালির আয়তন স্ফীতি কি, বালিতে যদি একটা পানি থাকে, হ্যাঁ, শুকনো বালিতে ধরেন যে পানি দেই, তাহলে প্রথমে সেই বালিটার কি হবে, আয়তনটা বৃদ্ধি পাবে। কি হবে বলেন তো আয়তনটা? হ্যাঁ, বৃদ্ধি পাবে। এখন কত পার্সেন্ট পানি দিলে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? দেখেন, বালির বালির উহার ওজনে, মানে বালি এর ওজনের 5 থেকে 8% পানির উপস্থিতিতে, বালির যে পরিমাণ বালি আছে তার 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 যদি 5% থেকে 8% কি পানির উপস্থিতিতে এর আয়তন বৃদ্ধি পাবে কত পার্সেন্ট? 20 থেকে 30%। এই অংশটুকু আমাদের লাগবে, সেটা বললাম। তারপরে এখন সিল্ড কাকে বলে? এগুলো এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। এগুলা জবের পরীক্ষা দিবেন বা আমাদের এডমিশনে যখন পরীক্ষা টরীক্ষা দিবেন, এমসিকিউ আসার মতো খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ইউনাইটেড স্টেটস সংজ্ঞা অনুযায়ী, মানে আমাদের হচ্ছে যে 200 নম্বর যে চালনীটা আছে, এই 200 নম্বর চালনী, যে চালনীতে যেভাবে কি থাকে, ছিদ্র থাকে না? তো এই 200 নম্বর চালনীতে যে যদি 200 নম্বর চালনী দিয়ে কি করে, যদি পার্টিকেল গুলো মানে ধরেন ধরেন বালি দিলেন, সেই বালিটা যদি পাস করে যায়, সেটাকে আমরা কি বলতেছি? সিল্ড বলতেছি। হুম। এখন তারপরে আরো কিছু জিনিস আছে, আমাদের স্ট্যান্ডার্ড চালনী লাগবে আর কি, হ্যাঁ। স্ট্যান্ডার্ড চালনী আর কি, আমরা যেহেতু এফএম নির্ণয় করব, তো এফএম নির্ণয় করার জন্য আমাদের স্ট্যান্ডার্ড চালনী কয়েকটা মুখস্থ রাখতে হবে। একটা হচ্ছে যে 4 নম্বর, হ্যাঁ। আমরা যে হ্যাশ চিহ্ন ইউজ করতাম না, হ্যাশ চিহ্ন ইউজ করলে দেখেন, ডায়া 5 নম্বর ডায়া, এটা যদি রডের ক্ষেত্রে যায় তাহলে ডায়া হয়। হ্যাশ চিহ্নটা তখন রডের ক্ষেত্রে কি হয় বলেন তো? রডের ক্ষেত্রে কি ডায়া হয়। আর যদি যদি এই যে বালির এফএম নির্ণয় করার সময়, আরে অনেক দিচ্ছেন রিকোয়েস্টটা, সমস্যা নাই, ভালো হয়েছে। তাহলে ডায়া, দেখেন যদি মানে এখন যদি সামনে আবার ইউজ করতেছি আমরা কিসের জন্য? এফএম এর জন্য। যখন এফএম এর জন্য আমরা এই ডায়াটা নিচ্ছি, তখন এটা কি বলা হচ্ছে? কি সুতা, মানে সরি, 4 নং চালনী, 4 নং চালনী। তাহলে তাহলে কি হবে? 4 কত কত বলেন তো স্ট্যান্ডার্ড চালনী? এই যে লেখা আছে কিন্তু, 4 8 16, 4 8 16 30 50 100। এটা একেবারে ডিরেক্ট মুখস্থ করা লাগবে, কোনো বুদ্ধি নাই, একে মুখস্থ থাকতেই হবে। স্ট্যান্ডার্ড চালনী অনেক সময় পরীক্ষায় না দেওয়া থাকতে পারে, তখন আপনি যেন এই যে কোনটা কত নম্বর চালনী এটা যেন বুঝতে পারেন। ঠিক আছে? তাহলে আমাদের কত কত চালনী স্ট্যান্ডার্ড বলেন তো? 4 8 16 30 50 100। ঠিক আছে, গেল। তারপরে আমাদের আরো কিছু জিনিস লাগে। এই যে বালির কি বিভিন্ন ধরনের পরীক্ষা আছে, হ্যাঁ। যেমন হচ্ছে ফাইন্যান্স মডুলাস টেস্ট, সিল্ট কন্টেন্ট টেস্ট, হ্যাঁ, স্পেসিফিক গ্রাভিটি টেস্ট, তারপর হচ্ছে অর্গানিক ইম্পিউরিটিস টেস্ট, তারপর হচ্ছে বাল্কিং অফ স্যান্ড টেস্ট। এই স্যান্ড, হ্যাঁ, এই টেস্টের নামগুলো আমাদের কি করতে হবে?
মুখস্থ করতে হবে, ঠিক আছে, মেমোরাইজ করতে হবে। তারপরে এখন হচ্ছে কি যে আমাদের যে চালনী যে অঙ্কগুলো আছে, এই চালনীর অঙ্কগুলো কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে এগ্রিগেটও হতে পারে, একটা হচ্ছে এগ্রিগেট বলতে কি খোয়া, আর একটা স্যান্ড। তো আমাদের স্যান্ডের যে চালনীটা আছে, মানে বালির যে চালনীটা, এটার রেঞ্জ আছে। এটার রেঞ্জ কত জানেন? আপনারা যে 4 নম্বর সুতা, 4 নম্বর চালনী বললেন, সেই 4 নম্বর চালনী হচ্ছে আমাদের, যদি এটা মিলিমিটারে কনভার্ট করি তাহলে 4.75। তাহলে 4.75 থেকে শুরু করে এর নিচের যে চালনীটা আছে কত পর্যন্ত? আমাদের 150 মাইক্রোমিটার, হ্যাঁ, মাইক্রোমিটার পর্যন্ত আমাদের যে, অর্থাৎ 100 নম্বর চালনী পর্যন্ত। তাহলে কত নম্বর? 4 নম্বর থেকে 100 নম্বর চালনী, এটা কিসের বলেন তো? ফাইন্ড ফাইন্ড সিপ, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের স্যান্ডের জন্য। মনে থাকবে? তাহলে 4 নম্বর সুতা যদি উপরের মান দেয়, ধরেন যে 3 নম্বর সুতা দিছে, 3 নং চালনী দিছে, 3 নং চালনীর অঙ্ক কি করবেন এইখানে? করব না, হ্যাঁ, এটা কিন্তু জানতে হবে। এখন দেখেন, যদি 7.5 এর উপরে যেগুলো আছে এগুলো কার জন্য? এগুলো আসলে কোর্স, হ্যাঁ, কোর্স। ফাইন মানে তো মানে কি ছোট ছোট যেগুলো স্যান্ড যেগুলো, আর কোর্স যেগুলো এগ্রিগেট সেগুলো কি, যেমন আপনার খোয়া আছে, পাথর আছে। এই এগ্রিগেটের জন্য আমাদের কি হবে? এই যে 4.75 মিলিমিটারের উপরের যে চালনী আছে সেই চালনী দিয়ে আমরা ওই ধরনের ক্যালকুলেশন গুলো করব। তো আশা করি বুঝতে পারছেন যে আসলে কোন চালনী কিসের জন্য আমরা ইউজ করব। একটা হচ্ছে কোর্সের জন্য, আর একটা হচ্ছে কি ফাইনের জন্য। কংক্রিটে কোর্স ম্যাটেরিয়াল, কোর্স এগ্রিগেট এবং ফাইন এগ্রিগেট তো পড়ছেনই নাকি? তারপরে আমাদের এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, এগুলা এগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে দেখা যাচ্ছে বিভিন্ন পরীক্ষাগুলোতে এটা অ্যাভেলেবেল আসেই, এই জিনিসগুলো সবসময় সচরাচর আসে পরীক্ষায়। তারপরে তাহলে এই যে কেলে, কেলে হচ্ছে কি দেখেন, কেলের রেঞ্জ আছে। কেলে হচ্ছে 0.002, 0.002 মিলিমিটারের চেয়ে কি হবে কম, যে মানটা, সেই মানটাকে আমরা কি বলবো বলেন তো? এই শুনতে পাচ্ছেন? Recording in progress. আমার ওয়াইফাই চলে আসছে, এই জন্য কেটে গেছিল আর কি। এই স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা হোক, হয়তোবা আমি ডাটা দিয়ে এর আগে ইউজ করি নাই, তো এই জন্য একটু বুঝতে সমস্যা হচ্ছে। আশা করি পরবর্তীতে এই প্রবলেম গুলো হবে না, একটু মেনে নেন 2-1 দিন, হ্যাঁ। তো দেখেন আমি কি বললাম, কেলের যে রেঞ্জটা আছে, কেলের রেঞ্জ কত বলেন তো? কেলের রেঞ্জ হচ্ছে 0.0। সমস্যা কি রে ভাই? এমন হচ্ছে এখানে আজকে। Recording in progress. আচ্ছা দেখেন ভাই, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, মানে
আচ্ছা, আচ্ছা আমি আবার বলতেছি, দেখেন আমাদের যে স্যান্ডের রেঞ্জটা, হ্যাঁ সরি কেলের রেঞ্জটা হচ্ছে 0.002 মিলিমিটারের চেয়ে কম যে মানটা হবে, মানে 0.002 পার্টিকেলের সাইজ 0.002 মিলিমিটারের কমটাকে আমরা কি বলবো? অনেক কি বলবো? কেলে বলবো? আসেন না একটু ভিডিওতে, আসেন একটু কথাবার্তা বলি। হ্যাঁ কেলে। তারপরে সিল্টের রেঞ্জ কত বলেন তো? 0.002 থেকে 0.075। রাইট। তাহলে স্যান্ডের জন্য আমাদের ফাইন্ড কত হবে? এটার রেঞ্জ ফাইন্ডের, হ্যাঁ এটা হচ্ছে মিডিয়ামের, আর এটা হচ্ছে কোর্সের। তারপরে গ্রাভেলের জন্য কত? 4.75 থেকে 75 মিলিমিটার। হ্যাঁ, মোটামুটি আমরা বুঝলাম যে আসলে কোন মানে কোনটা কোন জিনিস। এখন একটু ছোট ছোট ম্যাথ আছে, এই ম্যাথগুলোতে একটু আসি। দেখেন আমাদের একাধিক বালির এই সূত্রগুলোর অঙ্কগুলো আসে পরীক্ষায়, কিন্তু আসে বড় অঙ্কগুলোও আসে, আবার এই ছোট অঙ্কগুলোও আসে। এই জন্য যেহেতু এর আগের দিন আমরা বড় অঙ্কগুলো শুরু করছিলাম প্রথমে, এবার আমরা আজকে একটু ছোট অঙ্কগুলো দিয়ে শুরু করব, কারণ বড় অঙ্কগুলো তো মোটামুটি আপনারা সেদিনে ক্লাস যে করছিলেন পাবেন, নাহলে আবার দেখাবো, সমস্যা নেই। তাহলে একাধিক বালির ক্ষেত্রে মিশ্রণের এফএম, ঠিক আছে? এই যে এফ সি আছে না, কম্বাইন্ড। মিশ্রণ শব্দ আছে না, মিশ্রণ, মিশ্রণ মানে মিক্সড না, মিশাইছে না, সেটা হচ্ছে কম্বাইন্ড, মিশ্রণ। তাহলে এফ কম্বাইন্ডের সূত্র হচ্ছে আমাদের কি? এফএম, মানে এফএম, আমরা এফএম ওয়ানটা নিব, ওই ম্যাটেরিয়ালসটার গুণন হচ্ছে তার কি ভর দ্বারা গুণ হবে এভাবে, এবং সেই ম্যাটেরিয়ালসটা কি হবে, ভর দ্বারা আবার ভাগ হবে, এভাবে চলতেই থাকবে। সেটাই হচ্ছে যে M1 F1, আবার কি M2 F2, M3 নম্বর বস্তুর ভর এবং M3 নম্বর বস্তুর FM। সেটাকে কত দ্বারা ভাগ করব আমরা? M1 ভর, মানে ওই বস্তুর প্রথমের বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর ভর, 3 নম্বর বস্তুর ভর, তাহলে 3টে দিয়ে এইভাবে আর কি জয়টা থাকবে ততটার আমরা ভাগ করব। আর একটা সূত্র হচ্ছে মিশ্রিত বালির অনুপাত, ঠিক আছে? মিশ্রিত বালির অনুপাত হচ্ছে R ডিভাইডেড বাই 1। এফ হচ্ছে কি ম্যাক্সিমাম, মানে বড় যে এফএমটা হবে, মাইনাস হচ্ছে কি এফ কম্বাইন, মানে হচ্ছে যে কম্বাইন যেটা থাকবে, মিলিত যেটা পাবো সেটা, আবার এফ কম্বাইন, আবার এফ হচ্ছে মিনিমাম। অর্থাৎ সবার বড় এফএমটা প্রথমে দিব, তারপরে মানে মাঝারিটা হবে, আর তারপরে হবে কি ছোটটা। অনেক আছেন? বলেন তো প্রথমেরটা কি হবে, ছোট না বড়? প্রথমের এফএমটা ছোট হবে না বড় হবে? বড় হবে। তারপরেরটা ধরেন এখানে মনে করেন 3টে দিলাম, যে 3 দিলাম, 2 দিলাম, মনে করেন যে এই তো দরকার নাই আমাদের রে। দেখো 3 দিলাম, 2 দিলাম আর 5 দিলাম, বলেন তো কোনটা প্রথমে বসবে? হ্যাঁ 5 হবে, আর কম্বাইন্ড যেটা হচ্ছে কি মানে মাঝারিটা, তাহলে কত হবে সেটা? 3। 3 মাইনাস হচ্ছে কি 2, তাহলে এখানে হবে ছোটটা আর এখানে হবে বড়টা। আবার অঙ্কে গেলে পাবো। আর লাস্টে যে আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে বালির আয়তন স্ফীতি। বালির আয়তন স্ফীতিকে বি দ্বারা প্রকাশ করা হয়। এটা হইতেছে ম্যাক্সিমাম ভলিউমটা আমাদের কি বালির ভেজা, অর্থাৎ মিক্সড যেটা, হ্যাঁ ভিএম মানে হচ্ছে কি বালির ময়েশ্চার, হ্যাঁ ভেজা আয়তন। এমতে হচ্ছে কি ময়েশ্চার, হ্যাঁ ময়েশ্চার মানে কি আর্দ্রতা, হ্যাঁ ময়েশ্চার। আর একটা হচ্ছে কি শুষ্ক অবস্থা যখন ছিল, তাহলে পানি, ধরেন ময়েশ্চার বলতে কি আপনার কি পানি, এটার ভিতরে কি পানি আছে, পানি থেকে
যে পরিমাণ আগের ওই বস্তুটার আগের যে মানে ওজনটা ছিল শুষ্ক অবস্থায় সেটা যদি আমি বাদ দেই তাহলে আমি কি পাবো? পানি কতটুকু ভিতরে ঢুকছে সেটা পাবো। তাকে যদি আমার আবার সলিড অংশ দ্বারা ভাগ দেই, গুণন যদি 100 করি, তাহলে আমরা কি পাবো? বালির আয়তন স্ফীতি পাবো। এখানে দুইটা শর্ত বলছে, হ্যাঁ? শর্তটা পড়েন তো, প্রথম শর্তটা। শুনতে পাচ্ছেন না আমার কথা? জি ভাই। হ্যাঁ বলেন, প্রথম শর্তটা কি বলছে? আপনি সবাই আনমিউট করে রাখেন, সমস্যা নেই, কথা বলেন আমার সাথে। আয়তন সংকোচন গুণাঙ্ক 1-এর কম হলে তা সংকুচিত আয়তনের সাথে ভাগ করে স্বাভাবিক আয়তনে নির্ধারণ করবে। হ্যাঁ, তাহলে বালির আয়তন সংকোচন গুণাঙ্ক, ঠিক আছে, সংকোচন হয়ে গেছে, তাহলে সংকোচন গুণাঙ্ক কি 1-এর চেয়ে কম হলে তাকে সংকুচিত আয়তনের সাথে ভাগ করতে হবে, ঠিক আছে? কেন ভাগ করতে হবে দেখেন, যদি আমরা 1 দ্বারা ভাগ করি, ধরেন 2 কে 1 দ্বারা ভাগ করলে 2 হয়, কিন্তু আমরা 2 কে যদি, এখানে বলছে কিন্তু 1-এর চেয়ে কম মান, ঠিক আছে, 1-এর চেয়ে কম মান কত, হাফ যদি ভাগ করি তাহলে বলা হবে 4 আসবে, ঠিক আছে? সংকোচন জিনিসটা আছে, সেটাকে কি করতে হবে? স্বাভাবিক আয়তনে নিয়ে আসতে হবে, তাহলে কি হবে? একটু বড় হবে। তাহলে কি হচ্ছে আমাদের 1-এর চেয়ে যখন কম হবে তখন কি করব? আমরা বাড়ার জন্য ভাগ করব, তাহলে ভাগ করলে মনে করেন যে মানটা বাড়বে। এটা বুঝবে না, এটা না বুঝলে অঙ্ক যা আবার ঝামেলা হবে। আবার কি হচ্ছে, বালির আয়তন সংকোচন গুণাঙ্ক 1-এর চেয়ে কি হবে? যদি বেশি হয় তাহলে কি করতে হবে? তখন সেই মানটার সাথে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে দুইটা জিনিস বুঝলাম। আর লাস্টে যেটা বলছে যে বালির এফএম নির্ণয়ের ওজন দেওয়া থাকলে, হ্যাঁ, নির্ণয়ে ওজন দেওয়া থাকলে সংকোচন গুণাঙ্কের কোনো কাজ করতে হবে না। হুম, তাহলে আমরা যদি প্রথম অঙ্কটাতে আসি, একটু পড়েন প্রথম অঙ্কটা। মাথা, 1000 গ্রাম হ্যাঁ সাভারের বালির হ্যাঁ বলেন বলেন। যার এফএম 2 এবং সুনামগঞ্জের 500 জিএম বালি যার এফএম 2.6, উভয় বালিকে একত্রে বিশালে মিশ্রিত বালির এফএম কত হবে? আচ্ছা, এখন অঙ্কগুলো যখন আমরা করব, আমাদের প্রথম যে কাজ, হ্যাঁ, এফএম এর মান আমরা বের করব। হুম, এফএম এর মানগুলো আমরা বের করব, এফএম এর মানগুলো বের করব, তারপরে ভরের মানগুলো বের করব। এখন এই ভরের মান যখন আমরা বের করব তখন খেয়াল করব যে ধরেন দুইটা এখানে উপাদান দেওয়া আছে, হ্যাঁ, এফএম মনে করেন যে 2 দেওয়া আছে, আবার মনে করেন যে ভর 2 দেওয়া আছে। এখন এই যে ভর দুইটা আছে সেটা কিন্তু আমাদের সেম ইউনিটে নিতে হবে, বুঝছেন? বলেন তো কি ইউনিটে নিতে হবে? একই ইউনিটে নিতে হবে, হ্যাঁ। তাহলে দেখেন এই যে সাভারেরটা বলতেছে যে 1000 গ্রাম সাভারের, তাহলে আমরা পড়বো ডাটাগুলো তুলবো। 1 নম্বরটা হচ্ছে 1000 সাভারের ধরলাম, তাহলে 1 নম্বরের মান হচ্ছে কত? 1000 গ্রাম, তাই না? তারপরে এফএম দেওয়া আছে কত? 2 দেওয়া আছে, লিখলাম। তারপর সুনামগঞ্জের, হ্যাঁ, সুনামগঞ্জের হচ্ছে কত দেওয়া আছে? 500 গ্রাম, তাহলে এটা হচ্ছে 500 গ্রাম। এফএম এর মান কত দেওয়া আছে বলেন তো? 2.6। তাহলে এখন এইখানে ইউনিটটা সমান ছিল, সো আমাদের কোনো কাজ ছিল না। এখন ইউনিট যদি কম বেশি করে দেওয়া থাকে, কোথায় দেখেন এই অঙ্ক তো আর করে দেওয়া লাগতেছে না, আপনার কোথায় ভুল হবে এটা জাস্ট আমি আপনাকে বলতেছি। তাহলে যে দেখেন এই যে পরেরটা তো কেজি আছে, সো কোনো সমস্যা নাই। তাহলে 1 নাম্বার 2 নাম্বার অঙ্ক তো এগুলো তো করাইতে হবে না, এগুলো জাস্ট বসাই দিলে আমাদের হচ্ছে। এইখানে জাস্ট এফএম এর জায়গায় কি বসাইতে হবে? সূত্রের ক্ষেত্রে F1, আর এখানে F2, মানে F2 বা F1 দ্বারাই মূলত FM এর মানগুলো বোঝাচ্ছে। তারপরে এখন আসে নরমালি এই ধরনের ম্যাথগুলো, হ্যাঁ, একটু একটু ক্রিটিক্যাল যে ম্যাথগুলো আপনি অন্য সূত্র ইউজ করে ব্যবহার করতে পারবেন, সেই সূত্রের ম্যাথগুলো আসে। এইখানে দেখেন, এখানে দেখেন দুইটি বালির নমুনায় FM এর মান কত দেওয়া আছে?
আমরা অন্যভাবে ওই ম্যাথগুলো আর কি করতে পারি। যেটা আমি যে বললাম আপনাদের প্রথমের একটা দেখবেন যে 2.40 একটা বড় মান, তারপরে 1.80 একটা, যদি এটার একটা মান আছে, একটা 2 আছে, তাহলে কি দেখবেন যে তিনটে যদি মান দেওয়া থাকে, আমরা কি আর ডিভাইডেড বাই কি জানি, 1 জানি। তাহলে আমাদের বড় মানটা প্রথমে হবে, প্রথম বড় মানটা বলেন তো, 2.40 মাইনাস কি হবে, মাঝারি মানটা হবে, তাহলে 2, আবার মাঝারি মানটা হবে, 1.8 হ্যাঁ 1.80। এইভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি, অথবা এই যে অন্য একটা পদ্ধতি দেখাচ্ছে সেটা দেখেন। পরের ম্যাথটা আমরা আস্তে আস্তে ওই যে কঠিন গুলোতে যাবো, বা যেগুলো বোঝা লাগবে সেগুলোতে যাব। তাহলে বালুর মিক্সড এফএম প্রয়োজন কত, 1 পয়েন্ট মিক্সড বলতে কি, কম্বাইন্ড, তাই না? তাহলে এফ কি হবে তখন, সি হবে। তাহলে এফ সির মানটা হচ্ছে কত, 1.5। তারপরে 1 কেজিতে কত আছে, তাহলে এম, আমরা যদি এটা যদি এম ধরি, যে M1 সমান সমান কত দেওয়া আছে, 1 কেজি। তারপরে কত দেওয়া আছে, এর এফএম দেওয়া আছে কত, এফএম দেওয়া আছে কত বলেন তো, 0.8। বালির সাথে কি পরিমাণ, তাহলে পরের আর একটা কি হচ্ছে, আমাদের M2 একটা মান বের করতে বলছে, কি পরিমাণ। হ্যাঁ, তারপরে কি F2 যে মানটা সেটা হচ্ছে 2.5। তাহলে বলতেছে মিশ্রিত বালির, মানে কি পরিমাণ মিশ্রিত বালির আমাদের প্রয়োজন। হুম, তাহলে তাহলে পরে যে M2 যে মানটা, এগুলা যদি আমরা বসাই, কম্বাইন্ড তো দেওয়া আছে, তাহলে FC আমরা তো প্রথমে জানি কম্বাইন্ড, সেখান থেকে যে M2 মানটা আমরা এমনিতেই বের করতে পারি। এগুলা, এই অঙ্ক তো ভাই ওইভাবে বোঝানোর প্রয়োজন, আমরা একটু সামনে আসি। এই যে দেখেন, এই অঙ্কগুলো একটু দরকারি হয়, এই অঙ্কগুলো পরীক্ষায় আসে, চাকরির পরীক্ষায় এই অঙ্কগুলো আসে। বলেন ভাই, এই অঙ্কটা একটু শুরু করি আর কি। তাহলে মনে করেন যে দুইটা স্থান আছে, হ্যাঁ, এক্স এবং ওয়াই এর দুইটা মান করেন যে স্থান আছে, দুইটা স্থান থেকে কি হচ্ছে, তাই আমরা বলতেছে যে এই যে দেখেন, দুইটি কুষ্টিয়া এবং যশোর, দুইটি নমুনা বালির মিশ্রণ দেওয়া আছে, কত দেওয়া আছে বলেন তো। 2.25 হ্যাঁ, হ্যাঁ, তাহলে 2.25, এটা কিসের আমরা পাইলাম মান, কম্বাইন্ড মান না, এফসি না, 2.25। পড়বেন আর বুঝবেন, মিশ্রণের ওজন কত দেওয়া আছে, 2000 গ্রাম। তাহলে এই যে দুইটা যে স্থান ছিল, দুইটা স্থানের মানটা দেওয়া আছে কি, 2000 গ্রাম। তাহলে বলেন তো, দুইটা জিনিসেরই মান যদি 2000 গ্রাম হয়, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান যদি 2000 হয়, কত হয়, 2000 গ্রাম হয়। তাহলে বলেন তো এক্স এর মান কত, ওয়াই এর মান কত, আলাদা তো দেওয়া নাই। তাহলে আমরা কি করব, একটার যে কোনো একটা মান রাখবো। ধরেন যে আমরা ওয়াই রাখলাম বা এক্স রাখলাম, যে কোনো একটা রাখলে কি হবে, 2000 মাইনাস কি হবে আমাদের, এক্স হবে। তাহলে পরে আমাদের এই যে এর একটা যদি আমরা M1 ধরি y2 কে, আর x কে যদি ধরেন যে আমরা M2 ধরি, তাহলে আমরা যখন ক্যালকুলেশনে মানটা বসাবো, তখন কি পাবো, এই যে যদি রিপ্লেস করি, মানে y এর জায়গায় যদি x বসাই, তাহলে কি হবে, দুইটাই x হবে, সেখান থেকে আমরা একটা x এর মান পাবো। আবার x এর মানটা যদি এইখানে বসাই দিই, y এর মানটা পাবো। বুঝছেন? এখন অঙ্কটাতে দেখেন, তাহলে দুইটা যেহেতু কম্বাইন্ড, সেহেতু কি একটা মান ধরতে হবে। তাহলে ধরি কুষ্টিয়া নমুনার ওজন কত ধরছে, পি গ্রাম ধরছে, আপনি এক্স গ্রাম ধরতে পারেন, সমস্যা নেই। তাহলে একটা যদি পি গ্রাম হয়, আর একটা কি হবে, তাহলে টোটাল থাকি ওই স্থানটার ওজনটা বাদ যাবে, সেই কাজটা এখানে করছে। এখন আমরা কম্বাইন্ড এফএম কি জানি, এফসির মানটা জানি 2.25, এই যে কম্বাইন্ড এফএম এর মানটা 2.25। তাহলে আমাদের এটা কি, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে M1 F1, পরেরটা হচ্ছে কি M2 F2, তাই না? এই যে দুইটা যে আলাদা আলাদা দেয়া আছে, F2 ডিভাইডেড বাই কি, আমাদের সবার ওজনগুলো নিচে ভাগ হবে। এখান থেকে আমরা কি ক্যালকুলেটরে ইজিলি আমরা কি এফ এর পি এর মানটা আমরা বের করতে পারি, যেটা ছিল আমাদের কি
Recording in progress. উত্তম ভাই বুঝছেন এই পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেটে তো গেছিল, মানে যতটুকু এর আগে শুনছেন, মানে অঙ্ক কি, মানে অঙ্ক তো বুঝতেই পারতেছেন যে আসলে অ্যান্সারটা কি হবে। তাহলে ওই যে ওইখানে দেখাইলাম না আগে যে কি হবে সেই প্রসেসটা। চারজন, আচ্ছা দেখেন, আমার পরের অঙ্কটা একটু পড়েন আরেকজন জয়েন করতে করতে। 6 নম্বর অঙ্কটা পড়েন। কোনো নমুনা বালির শুষ্ক আয়তন 0.8 পানির সংস্পর্শে আসার পর বালির আয়তন 150, ফলে নমুনা বালির আয়তন কত নির্ণয়? হ্যাঁ, এই অঙ্ক তো তেমন কোনো কাজ নেই, কারণ কি আমরা যে সূত্রটা জাস্ট ফেলাইলেই হবে। তাহলে আমাদের এই যে পানির সংস্পর্শে আসার পরে কি সেটা ময়েশ্চার হয়ে গেছে, তাই না? বিএম এর মান হয়েছে ময়েশ্চার 1 ফিট কিউব। তারপরে কি যখন সলিড ছিল মানে শুষ্ক ছিল 0.8 ফিট কিউব ছিল। জাস্ট ফর্মুলাতে আমরা ফেলাইলেই আমাদের কি হবে। আর মাথায় রাখতে হবে যে আয়তন স্ফীতির মানটা কিসে হয় বলেন তো? পার্সেন্টে। হ্যাঁ, এটা এখন আমাদের আর এক টাইপের ম্যাথ আছে আর কি, এই টাইপের ম্যাথ গুলো আমাদের এটা 7 নম্বর আপনি পাবেন, ওটা করা লাগবে না আপাতত। এই যে 8 নম্বর যে ম্যাথটা আছে এই টাইপের একটা ম্যাথ করতে হবে আর কি আমাদের। হ্যাঁ, চলেন এই টাইপের একটা ম্যাথ করে আসি আর কি। পড়েন 8 নম্বর ম্যাথ। বালির সূক্ষ্মতার গুণাঙ্ক 2.40 এবং কুয়েত মাছের বালির সূক্ষ্মতার গুণাঙ্ক 5.70, তাদের মিশ্রিত সূক্ষ্মতার গুণাঙ্ক 4.90, বালির সংকোচন গুণাঙ্ক 0.70 হলে 10 মিটার কিউব সংযুক্ত বালিতে স্থূল ও সূক্ষ্ম গুরুত্বের পরিমাণ। হ্যাঁ, তাহলে দেখেন, তাহলে আমাদের কিছু ডাটা দেওয়া আছে। তাহলে আমাদের প্রথমের একটা ডাটা আছে, এরা যেটা ধরছে, তাহলে এরা ধরছে F1 কুয়েটের যে মানটা আছে, কুয়েটের এফএম এর মানটা ধরছে কত, সূক্ষ্মতার গুণাঙ্ক ধরছে কত 5.70। তাহলে এটাকে F1 ধরছে। তাহলে বাকি থাকলো কিসের মান, ডুয়েটের মানটা, 2 নম্বর মানটা। তাহলে F2 এর যে মানটা হবে সেটা হচ্ছে কি ডুয়েটের মানটা। তাহলে আমাদের F1 এর মান পাইলাম, F2 এর মান পাইলাম। তারপরে দিছে কি যে মিশ্রিত সূক্ষ্মতার গুণাঙ্ক। হ্যাঁ, তাহলে আমরা কি জানি FC, তাহলে মিশ্রিত, তাই না, বা কম্বাইন, সেটাই দেওয়া আছে 4.90। সেই মানটা নিলাম। এই পর্যন্ত তো ডাটা আমাদের আগের ক্যালকুলেশনেরই ছিল। তাহলে দেখেন আগের ক্যালকুলেশনের মানটা কি, যে বড় মানটা আগে বসাবেন, মাঝারিটা মাঝে, শেষেরটা নিচে। এই পর্যন্ত আমাদের আসলো, এই পর্যন্ত আসলে আমাদের কোনো সমস্যা নাই। এখন দেখেন অনেক সময় কি হইতে পারে যে অনুপাতটা, হ্যাঁ, অনুপাতটার কম বেশি হতে পারে, ওটা আমরা পরে দেখি। এইখানে দেখেন আমাদের কিছু, আমরা থিওরিটিক্যাল 3টা জিনিস পড়ছিলাম, হ্যাঁ, যে কখন কি হবে। সংকোচন গুণাঙ্ক দেখেন কি দেওয়া আছে, স্বাভাবিক অবস্থায় কি দেওয়া আছে বালির মানটা নাই। তাহলে সংকোচন গুণাঙ্ক যদি কি হয় 1-এর চেয়ে কম হয়, তাইলে বলেন তো কি স্বাভাবিকভাবে নিতে গেলে কি করতে হবে, গুণ করতে হবে নাকি ভাগ করতে হবে? অনিক ভাই কি করতে হবে বলেন তো? মাহতাব ভাই, করতে হবে। আচ্ছা, তাহলে ভাগ করলাম। তাহলে যদি ভাগ করেন তাহলে 10কে ভাগ করতে হবে কত, 0.70 দ্বারা। তাহলে মানটা তখন কত আসবে, মানটা আসবে 14.28 মিটার কিউব। এই যে দেখেন এখানে করা আছে যে বালির আয়তন কত আছে 1/0.70, তাহলে হচ্ছে 14.28
0.28 মিটার কিউব। এখন দেখেন এই যে যে আমরা অনুপাতটা বের করলাম, হ্যাঁ, তাহলে আমাদের অনুপাতের আমাদের এফ এর ম্যাথ করছিলাম না, ধরেন আমরা ওই যে এস্টিমেটিং এন্ড কস্টিং এর যে ম্যাথ গুলো করছিলাম, তো সেই ম্যাথ গুলোর এস্টিমেটিং এন্ড কস্টিং এর যে ম্যাথ গুলো করছিলাম সেইখানে কি করতাম আমরা বলেন তো, ওই অনুপাতের যোগফল করতাম না। অনুপাত। হ্যাঁ, হ্যাঁ, সেটাই আমাদের এই যে অনুপাতের যোগফল কত দেওয়া আছে দেখেন, বের হয়েছে কত 0.32 আর একটা কত 1, তাহলে এটা যোগ করলে কত 1.32। সেটাই এই যে দেখেন যে ডুয়েট মাঠের ক্ষেত্রে ডুয়েটের বালি সূক্ষ্ম পূরকের মান এই যে ভিডি দিছে, তাহলে আমাদের অনুপাতের যোগফলটা হবে কিসে, নিচে। হুম, দুইটার ক্ষেত্রেই তো অনুপাতের যোগফল নিচে হবে, আর কি ভলিউমের মানটাও উপরে থাকবে। দুইটার ক্ষেত্রে দেখেন সমান মান, কিন্তু কিন্তু পার্থক্য কোথায় বলেন তো। 0.32 আর 1 আর মানে ওদের অনুপাত। হ্যাঁ, এই এই যে পয়েন্ট, একটাতে 0.32 হইলো আর একটাতে পয়েন্ট, দেখেন আমরা যদি ডুয়েটটা লিখি আগে, ডুয়েটের মান বসাইছে কত 0.32, সেটা কিসের মান ছিল, আর এর মান ছিল, কিন্তু তার এফএম এর মানটা কত ছিল, চলেন তো একটু দেখে আসি। ডুয়েটের এফএম এর মানটা ছিল 2.40, তাহলে কত ছিল 2.40। আবার কি ছিল, কুয়েটের ছিল না, কুয়েটের মানটা কত বসাইছে বলেন তো, 1 বসাইছে না। তা এর 1 এর মান মানে ওর কোর্স এর মান 1 ছিল, তাহলে এফএম এর মান কত ছিল 5.70। এখন দেখেন যার মানটা বড় ছিল, এফএম এর মান ছোট যার, এই যে আর যেটা আছে না, এই যে আর এর সাথে একটা ছোট করে এফ লিখবেন, সেটা হচ্ছে ফাইন। কি বললাম বলেন তো, আর এর সাথে ছোট করে এফ লিখবো, ফাইন লিখবো, আর ওয়ান এর সাথে সবসময়, হ্যাঁ ফাইন মানে ছোট্ট, আর ওয়ান এর সাথে লিখবো একটা ছোট করে সি, তাহলে হচ্ছে কি মান বলেন তো, কোর্স। তাহলে যে মানটা যার এফএমটা বড় হবে, যার এফএমটা কি হবে বড় হবে, সেইটার মানটা কি হবে বলেন তো, কোর্সের মানটা হবে। আর যার এফএমটা ছোট হবে সেই মানটা কিসে হবে বলেন তো, ফাইনের হবে। তাহলে এই এই জায়গাটা এই যে 14.28, তারপর 1.32 অনুপাতের যোগফল, এই জিনিসটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই। কিন্তু কনফিউশন কোথায় ছিল আমাদের, যে কার ক্ষেত্রে আমরা 32 বসাবো, 0.32 বসাবো, আর কার ক্ষেত্রে 1 বসাবো। তাহলে এই অঙ্ক তো শেষ, অঙ্ক আমরা বুঝতে পারলাম যে আসলে কি করা লাগবে। তো এখানে আমরা দুইটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে যে অনুপাতের যোগফলের যে ব্যাপারটা, এই অংশটুকু আমাদের জানতে হবে। আর কোন অংশটুকু জানতে হবে, যে সংকোচন গুণাঙ্ক যদি দেয়া থাকে তাহলে। তো আশা করি ভাই ম্যাথটা বুঝছেন নাকি। এই যে এই অঙ্ক কিন্তু সবাই, এই অঙ্ক কিন্তু আগেও করছিলেন, কিন্তু এই এই জাস্ট এই জায়গাটা আমাদের বোঝার ব্যাপার ছিল। আর সবসময় আমরা কি করব অঙ্কের সময়, এই যে r:1 যেটা আছে, আর এর সাথে কি লিখবো আমরা সবসময় ফাইন লিখবো, আর 1 এর সাথে কি লিখবো, কোর্স লিখবো। ক্লাসে জয়েন করতে পারেন আপনি, ওই যে লিংক গ্রুপে দেয়া আছে, হ্যাঁ। আচ্ছা দেখেন, তাহলে তারপরের অঙ্কে দেখেন তারপর অঙ্ক কি করা লাগবে কিনা, মানে জাস্ট আপনি আমাকে বলবেন যে ভাই করতে হবে কিনা। দেখেন তো, এই 10 তো সমান সবার, আর অনুপাতের যোগফল তো কি সবারই সমান। তাহলে এখানে দেওয়া আছে 1 আর এখানে দেওয়া আছে কত 2.75, তাই না। এখন দেখেন অঙ্কটা একটু খেয়াল করেন, যে কালিয়াকৈরের এফএম দেওয়া আছে কত 2.4, হ্যাঁ, আর সিলেটের দেওয়া আছে কত এফএম 5.4। হ্যাঁ, তাহলে এফএম যার যার কি বেশি, তাই না, সিলেটের এফএম বেশি, কত আছে 5.4 দেওয়া আছে। তাহলে 1C কোর্সের মানটা তার,
আর কালিয়া কইর আছে, হ্যাঁ কালিয়া কইরের এফএম এর মানটা কত দেওয়া আছে বলেন তো? 2.4 দেওয়া আছে। তাহলে আর হ্যাঁ আর তাহলে কি হবে আর এফ, এই যে কালিয়া কইরের, তাই না? এই যে কালিয়া কইর যখন নিচে তখন কত নিচে 2.75 নিচে, তাই না? ওই যে বুঝতে পারছেন তো যে 2.75টা নিচে কেন? যে এফএমটা যার কম সেটা হবে কি আর এফ, সেটাই ওই জন্য দিচ্ছে 2.75। আর এফএম যার বেশি সেটা হচ্ছে কি 1C মানে কোর্স, তার ক্ষেত্রে কি হচ্ছে আমাদের 1 হচ্ছে। এই হইলো কথা। তাহলে তাহলে আমরা কি 9 নম্বর অঙ্কটা কি করব ভাই বলেন তো? এই যে আপনাকে আমি বলছিলাম যে দেখবেন যে কোন কোন অঙ্ক কোন কোন অঙ্কের সাথে সিমিলার আছে। আমরা আপনি যখন ওই এইভাবে চিন্তা করতে পারবেন যে এফএম এর অঙ্ক, সো এফএম এর অঙ্ক একটা হচ্ছে কম্বাইন্ড অনুপাত, কম্বাইন্ড মনে করেন যে এই যে গ্রাম দেওয়া থাকবে, হুম কম্বাইন্ড গ্রাম থেকে কি করতে হবে, একটাকে এক্স ধরতে হবে আর একটাকে কি করতে হবে 2000 মাইনাস এক্স করতে হবে, সেটা মনে করেন যে মান ওয়াই। তাহলে এই একটা টাইপের ম্যাথ আছে। তারপরে কি ভিএম ভিএস ভিএস গুণন 100 মানে বাল্ক মূল্য হ্রাসের একটা অঙ্ক আছে। তারপরে কি অনুপাতের যোগফল, এই টাইপের একটা ম্যাথ আছে। তাহলে অলরেডি আমাদের কয়টা টাইপের ম্যাথ করলাম বলেন তো? 3টে টাইপের ম্যাথ কিন্তু করছি। হুম তারপরে এই এগুলো তো নরমাল জিনিস, এগুলো কি ভাই আপনার করা লাগবে? পরেরটাও দেখেন, হ্যাঁ ওই যে অনুপাতের যোগফলের অঙ্ক, ভাই আমি আর তো এই জিনিসগুলো তো মনে হয় না আপনাদের করা লাগবে। হ্যাঁ আর কি করবেন, সাথে সাথে এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে এগুলো চিন্তা করবেন যে কি কি জিনিস করাইলে নতুন। আর এই যে দেখেন আমরা এই জিনিসটা নতুন কিন্তু শিখছি, হ্যাঁ আগে শিখলেও হয়তো বা ওইভাবে ব্যাপারটা আমাদের চিন্তাধারার মধ্যে ছিল না, অনেকদিন আগেও করতে পারি, তাহলে ওই জিনিসটা পড়বো। আর তারপরে এই এই অঙ্কগুলো তেমন খুব বেশি প্রয়োজনীয়তা নাই, হ্যাঁ এগুলো অনেক হাই লেভেলের ম্যাথ, একটু দেখবেন, সমস্যা নেই। আর টাইপ আমরা 2 তে চলে আসলাম। টাইপ 2 এর যে অঙ্কগুলো সেটা কি হচ্ছে বলেন তো? শতকরা শতকরা অবশেষে যে অঙ্কগুলো এফএম নির্ণয়ের অঙ্কগুলো, সেই এফএম নির্ণয়ের অঙ্ক। আমরা কি রেস্ট নিব কোনো নাকি চালিয়ে যাব ভাই, কোনটা? আচ্ছা আচ্ছা তাহলে বলেন, আমরা এর আগের দিন আপনারা কি কেউ ছিলেন ক্লাসে, এর আগে যে ক্লাস করাইছিলাম এফএম এর? আচ্ছা তাহলে আমরা প্রথম থেকে শুরু করি, হ্যাঁ দেখেন আমরা স্ট্যান্ডার্ড চালনী কত কত জানি। 4 8 16 30 50 আচ্ছা তাহলে ওইটাতে আমরা যদি কয়টা ছিল দেখেন, 4 8 16 তিনটা, 30 50 100 ছয়টা। 50 হ্যাঁ তাহলে 4 নম্বর চালনীকে যদি আমি কনভার্ট করি মিলিমিটারে তাহলে কত হবে? 4.75। তারপরে 8 16 30 50 100। ঠিক আছে ভাই, এই জিনিসগুলো আমাদের বোধ মুখস্থ রাখতে হবে, মানে কম্বাইন্ডলি একটা আমরা সুতা দ্বারা মুখস্থ রাখবো আর একটা কি দ্বারা মুখস্থ রাখবো বলেন তো? মিলিমিটার দ্বারা। হুম এখন একটা সুবিধা আছে এখানে 4.75 কে যদি 2 দ্বারা ভাগ দেন দেখবেন যে এই যে 2.36 এর কাছাকাছি একটা মান আসে। দেখবেন যে এর আশপাশে একটা মান আসবে। তো এই যে স্ট্যান্ডার্ড মানগুলো যদি আমাদের একটু মুখস্থ থাকে তাহলে ওই যে ভুলে গেলেও কি হবে, যখন আমরা ভাগ করব করে করে দেখবেন যে কাছাকাছি মানগুলো আসবে। তাইলে আমাদের প্রথম কাজ কি বলেন তো ভাই এখানকার? হ্যাঁ স্ট্যান্ডার্ড যে চালনীগুলো আছে সেটা কিন্তু সুতাতে মানে হ্যাঁ 4 নম্বর চালনী নম্বর দিয়ে মুখস্থ রাখতে হবে। এবং কত 4.75 মিলিমিটার, এটা মিলিমিটারের যে মানটা আছে সেই মিলিমিটারের মানটা আমাদের কি রাখতে হবে বলেন? মুখস্থ রাখতে হবে। এটা কিন্তু প্রথম কাজ। আপনার কি করবেন না করবেন আমার জানার বিষয় না, কিন্তু ভাই এই দুইটা জিনিস মুখস্থ রাখতে হবে। কেন মুখস্থ রাখতে হবে? অনেক সময় অনেক মান দেয়া থাকবে পারে, স্ট্যান্ডার্ড যদি আপনার মুখস্থ না থাকে তাহলে এর মাঝে যদি ধরেন যে 650 একটা চালনী দেয়, কত নম্বর 650 নম্বর একটা মানে মিলিমিটারের মাইক্রোমিটার একটা চালনী ঢুকাই দেয়, তারপরে যে 4 8 16 ভিতরে যদি একটা অন্য চালনী ঢুকাই দেয়, যেমন মনে করেন যে 10 নম্বর চালনী ঢুকাই দিল, তখন যদি আপনার স্ট্যান্ডার্ড মানগুলো মুখস্থ না থাকে তখন কি আপনি করতে পারবেন?
ধরতে পারবেন যে কোনটা স্ট্যান্ডার্ড না? এখন এটা তো বুঝলাম যে স্ট্যান্ডার্ড গুলো মুখস্থ করবো। এখন দেখেন, তাহলে এই যে ধরেন 4 নম্বর চালনী, অন্য কালার নাই, এই যে ধরেন 4 নম্বর চালনী আমরা পড়লাম, তারপরে কত নম্বর 8 নম্বর চালনী পড়লাম, তারপরে স্ট্যান্ডার্ড কত চালনী পড়ছি, 4 8 16 পড়ছি। তো হঠাৎ করে এর মাঝে একটা চালনীর একটা মান দিয়ে দিচ্ছে, যে ধরেন যে 10 বা 12। এখন আমাদের করণীয় কি হবে বলেন? এই যে প্রথম চালনীটা এটা ছিল 4 নম্বর, তারপরে কয় নম্বর ছিল বলেন তো? 8 নম্বর। তারপরে হওয়ার কথা ছিল, হ্যাঁ হওয়ার কথা ছিল কয় নম্বর? 16 নম্বর। কিন্তু ওখানে দিয়ে রাখছে কত নম্বর? 10 নম্বর। 10 নাম্বার। তাহলে আমাদের করণীয় কি? দেখেন, করণীয় হচ্ছে এইখানে আছে 10 নম্বর। এখন দেখেন, আপনার মনে করেন যে হাত এইটা, হ্যাঁ, উপরে একটা হাত আপনি উপরে রাখছেন, তারপর নিচে ফাঁকা, আর একটা হাত নিচে রাখছেন। তো আপনি কোনো একটা জিনিস মনে করেন যে পানি, হ্যাঁ, ধরেন যে কোনো একটা পানি অথবা কোনো একটা ভারী জিনিস বা বালি, তো এই হাতটার যদি হাতের আঙ্গুলগুলো যদি ফাঁকা করেন, তাহলে বলেন তো ওই চালনির বালিগুলো কোথায় গিয়ে পড়বে? নিচের চালনিতে, নিচের হাতে, নিচের হাতে। একদম নিচে চালনী। হ্যাঁ, ঠিক ওই ঘটনায় ঘটবে যে এই যে এখন তাহলে দুই হাত মিলে বলেন তো, এই যে ধরেন যে প্রথমে মনে করেন যে এইখানে আপনার 10 গ্রাম বালি ছিল, এইখানে মনে করেন যে 2 গ্রাম বালি ছিল। তাহলে প্রথম হাতের বালিগুলো যখন আস্তে আস্তে নিচের হাতের বালিতে চলে আসলো, তখন নিচের হাতের বালির পরিমাণ কত ছিল হইলো বলেন তো? সবগুলো মিলে 12 হইলো। বোঝেন নাই? দেখেন আবার বলি। মনে করেন যে প্রথমের হাত এটা, তাহলে এখানে মনে করেন যে 10 গ্রাম বালি ছিল। তারপরে কি নিচের হাতে মনে করেন যে আপনার 2 গ্রাম বালি ছিল। বুঝছেন? তাহলে আপনি কি করলেন যে উপরের হাতের বালিটা ছেড়ে দিলেন। তাহলে বালি ছেড়ে 2 নম্বর হাতের বালিতে 2 নম্বর হাতে তখন কত গ্রাম বালি থাকবে টোটাল? কারণ এইটা তো তখন থাকতেছে না। ঠিক তখনই আমরা দেখবো যে 10 নম্বর চালনীটা আমরা অঙ্ক করার ক্ষেত্রে কি করব? তুলে ফেলবো। তাহলে তুলে ফেললে বলেন এই চালনীটা বাদ দিলে 8 গ্রাম থেকে যে বালিটা পাস হইতেছে সরাসরি 16 গ্রামে সেই বালিটা কি হবে? 10-এর বালিটা 16-এর সাথে কি হবে? যোগ হবে। এটা একটু আমরা অন্য যদি অঙ্ক থাকে আমরা একটু দেখে আসি। এই যে দেখেন, 4 8 4 8 16 30 50 100, এটাতে নাই। এই যে দেখেন এটাতে আছে। এই যে দেখেন তো, 4 8 16 30 50 100, এখানে 45টা এক্সট্রা মান আছে। তাহলে 45-এর মানটা যে 8, সেটা কোথায় দিয়ে যুক্ত হবে বলেন তো? এই 50-এ গিয়ে যুক্ত হবে। তাহলে 8 আর 5-এ টোটালে কত হবে? 8 আর 4 কত হবে বলেন তো? 12। এই জন্য দেখেন 30-এর পরে 50 নম্বর চালনীতে মানটা দেওয়া আছে 12। তাহলে এই রকম কিন্তু ভেজালি অবস্থায় দিতে পারে অঙ্কে। বুঝতে পারছেন? তাহলে আমরা আমরা কি পর যেগুলো থাকবে ওইগুলো বাদ, 100-র পরে, যেমন 200 দেওয়া আছে। হ্যাঁ 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 200 দেওয়া থাকে, ওগুলা তো স্ট্যান্ডার্ড চালনী আমরা চিন্তা করব। এই জন্য তো আপনাকে বললাম যে স্ট্যান্ডার্ড চালনী জয়টা হিসাব করব কি ততটা। এখন স্ট্যান্ডার্ড নিয়ে আমাদের কাজ। এখন দেখেন পরের যে মানটা, তাহলে এই যে সিভ নাম্বার যে জিনিসটা, এই সিভ নাম্বারটা তো বুঝলেন নাকি? বুঝছেন না? সিভ নাম্বার নিয়ে কোনো ঝামেলা আছে আরো? স্ট্যান্ডার্ড মুখস্থ করবেন, কাজ শেষ। এখন দেখেন এই যে রিটেইন যে মানটা আছে না, এবার রিটেইন নিয়ে খেলা। এই রিটেইনের মানটা কোন কোন মান যুক্ত হবে? এই রিটেইনের মানটাতে এই যে সুন্দর করে ভাই বললেন যে ভাই 200 নম্বর চালনী যদি থাকে, ভাই যদি প্যানের মান থাকে, তাহলে কি হবে? তাহলে আমাদের রিটেইনে যে টোটাল রিটেইন থাকবে, তাই না? এক কথায় ধরেন যে আপনি ধরেন যে 2000 গ্রাম স্যার নিয়ে আসলেন, চালনি চাললেন, চালার পরে কি এখানে 4 8 16 30 50 100 ছিল, তারপরে কত 200 ছিল, তারপরে প্যান ছিল, তাই না? তাহলে সবগুলা যোগ করার পরে তো এই যে 2000 গ্রাম পাবো, পাবো না?
তাহলে যে রিটেন, টোটাল রিটেন বলতে যে পরিমাণ স্যাম্পল প্রথমে নিছি সেটা যুক্ত করার জন্য কত গ্রামের 200 নম্বর চালনির কি মানটা লাগবে না লাগবে না? প্যানের মানটা লাগবে কি লাগবে না বলেন তো? লাগবে। এই জন্য যদি কোথাও টোটাল স্যাম্পল, কি বলে, টোটাল স্যাম্পলের মানটা দেওয়া না থাকে কিন্তু 100 নম্বর চালনী পর্যন্ত মান দেওয়া থাকে, তারপরে প্যানের মান দেওয়া থাকে, 200 নম্বর চালনীর মান দেওয়া থাকে, তাহলে কি করব আমরা? সবগুলো যুক্ত করলে আমরা কি পাবো বলেন তো? টোটাল স্যাম্পল পাবো। তাহলে টোটাল স্যাম্পল ক্যালকুলেশন করার পর বুঝছেন ব্যাপারটা কি থাকবে? আপনি অনেক সময় মনে করতে পারেন ভাই প্যান মনে হয় বাদ যাবে, ভাই 200 নম্বর চালনী মনে হয় বাদ যাবে। এই জিনিসগুলো যদি কনফিউশন তৈরি হয় তাহলে কিন্তু সমস্যা। অঙ্ক খুবই ছোট ভাই, কিন্তু বেসিক জানতে হবে। তাহলে বুঝছেন তো না যে রিটার্নটা কিভাবে আসলো? এ বুঝছে? আচ্ছা, ভাইয়া বলেন, সমস্যা নেই, স্যার বলা লাগবে না। এখন দেখেন আমরা পরের একটা কাজ করব। পরের কাজ কি? পরের কাজটা এরকম যে আমরা পরের অঙ্কগুলো আর কি হিসেব করার চিন্তা করবো। যে এই যে দেখেন, এই যে পার্সেন্ট অফ রিটেন, হ্যাঁ, শতকরা অবশেষ কিভাবে বের করে? শতকরা কি বের করে, অবশেষ কি বের করে? এটাতে 0 আছে, এটা না হয় বাদ দিয়ে অন্য একটা অঙ্ক নেই। আচ্ছা এটাতেই নেই, দেখেন যে কোনো একটা করলেই হবে, সমস্যা নেই। এলে 0 0 তো অঙ্ক করতে ঝামেলা। আচ্ছা দেখেন, শতকরা অবশেষ, এটাই করি, শতকরা অবশেষ। এই ইংলিশ, এই বাংলার সাথে সাথে আমাদের পার্সেন্ট রিটেন মুখস্থ করতে হবে। রিটেন, যদি প্রশ্নতে আমাদের এই যে সিভ লেখা থাকে, হ্যাঁ, রিটেন লেখা থাকে, পরের মানগুলো কিন্তু ইংলিশেই লিখতে হবে, ঠিক আছে? আপনি হঠাৎ করে এই যে ইংলিশ লেখা থাকলে বাংলা লিখতে পারবেন না, লিখলে জিনিসটা খুব খারাপ দেখাবে। তাহলে আমাদের করণীয় কি? ইংলিশের মানগুলো, মানে ইংলিশ শব্দগুলো মুখস্থ করা। তাহলে দেখেন পার্সেন্ট অফ রিটেন আমরা কিভাবে বের করব? পার্সেন্ট অফ রিটেন বের করার সূত্র হচ্ছে কি, যে পার্সেন্ট চাচ্ছে মানে কি, শেষে উপরে কি থাকবে? 100 থাকবে, গুণন, হ্যাঁ, গুণন হবে রিটেন যে পরিমাণে থাকবে সেই রিটেনের মানটা, ডিভাইডেড বাই মোট যে টোটাল, শতকরা মোট অবশেষ, মোট কি থাকবে বলেন তো? অবশেষ। এখন কথা হলো এই জিনিসটা আসলো কিভাবে? এই জিনিসটা আসছে কিভাবে জানেন? যে মোট অবশেষ দেখেন 500, তাহলে মোট অবশেষ হলো 500, তার মধ্যে এই যে ধরেন 8 নম্বর চালনীতে রিটেন করছে, মানে ধারণ করছে বা অতিক্রম করতে পারে নাই কত গ্রাম? 25 গ্রাম। তাহলে এক এক টোটাল যদি 1 হয় তাহলে কত হবে বলেন তো? একের জন্য 25/500। তারপরে বলতেছে যে 100% জন্য শতকরা অবশেষ আমরা কত পাবো? 25/500 গুণন কত বলেন তো? 100। এখন আমরা এই ফরম্যাটটাতে একটা মনে রাখবো। মনে রাখার পরে ক্যালকুলেটরে আমরা কি করব? ক্যালকুলেটরে আমরা বিভিন্ন মান বসাবো, ঠিক আছে? আমরা ক্যালকুলেটরের ব্যবহার এখন শিখবো। তাহলে ক্যালকুলেটর ব্যবহারটা কিভাবে শিখবো? দেখেন এই যে 25-এর জায়গায় দেখেন তো এটা কিসের মান? 25 নাম্বারটা, 25 যেটা, এটা রিটেনের মান না? রিটেন না? এই রিটেনটা দেখেন অনেক রিটেন আছে না? তাহলে রিটেনটা তো বারবার চেঞ্জ করতে হবে, কিন্তু মোট অবশেষ তো চেঞ্জ করা লাগবে না, এবং 100 চেঞ্জ করা লাগবে। তাহলে বারবার রিটেন চেঞ্জ করতে হবে। তো ফরম্যাট বানাবো ক্যালকুলেটরে, x গুণন 100 ডিভাইডেড বাই কত? 500 মোট। তাহলে বারবার আমরা x চেঞ্জ করব। দেখেন x চেঞ্জ যদি করি, আপনারা কি কেউ ক্যালকুলেটর দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, একটু একটু মুখস্থ রাখেন তো। প্রথমে হচ্ছে কত, একটু কোথাও লেখেন 5, তারপর আছে 105, হ্যাঁ, 208, তারপর 75, 81।
আচ্ছা আমরা প্রথমে একটার দিকে করি, হ্যাঁ এই ক্যালকুলেটরটা আপনাকে আর কি দেবো এবার আমি, দেখেন শেয়ার দেবো আর কি ক্যালকুলেটর। দেখেন ক্যালকুলেটর দেখা যায়। আচ্ছা তাহলে আমরা উপরে কি ফরম্যাট সাজাবো বলেন তো? এক্স এর মানে যে আলফা দিয়ে ব্র্যাকেট দিলাম, তাহলে এক্স হইলো গুণন এখানে কত হবে বলেন তো 100 ডিভাইডেড বাই কত হবে বলেন তো আমাদের 500। তাহলে এই যে ক্যাল চাপলাম, ক্যাল চাপলে বলতেছে যে ওই যে মানটা আমরা বারবার চেঞ্জ করতে চাচ্ছি রিটেইনের মানটা, তাহলে 25-এর জন্য কত ছিল জানেন? 25-এর জন্য কিন্তু উত্তর বেড়াইছিল 5, তাহলে আমরা এখানে কত বসাবো মানটা 25, তাই না? তাহলে ইকুয়ালে আসবে কত 5 আসলো। তারপরে যদি পরের যে মানটা দেওয়া আছে 105, তাহলে মানটা বসাবো কত 105, আবার ইকুয়াল চাপবো কত আসবে 21, বুঝছেন? আবার আমরা ক্যাল চাপলাম অথবা যেটা চাপি, তারপর 208 দেব, ইকুয়াল চাপবো, বলেন তো কত আসছে 208/5, এটাকে এসডি চাপবো, এসডি চাপলে 41.6 আছে। তাই এই যে এইভাবে কি আপনারা পাবেন না অঙ্কগুলো করতে, যে এক্স এর মানটা চেঞ্জ করে দিয়ে দিয়ে? পাবো ভাই। হ্যাঁ পারলে কি হইলো যে দেখেন এই যে পার্সেন্ট অফ রিটেনটা আমরা তাড়াতাড়ি পাইলাম। তারপর আছে কিউমুলেটিভ রিটেন, তো কিউমুলেটিভ রিটেনের যে মানটা আছে এটা বের করা সোজা, প্রথমে একটা ডিরেক্ট এখানে লিখবো, লেখার পরে এটার সাথে কি করব আর গুণন করে যোগ করব, তাহলে 0-এর সাথে 5 গুণন যোগ করলে কত হবে 5ই হবে, 5-এর সাথে যদি 21 যোগ করি তাহলে 26 হবে, 26-এর সাথে এটা যোগ করলে এটা হবে, এটার সাথে এটা যোগ করলে এটা হবে, এটার সাথে এটা যোগ করলে এটা হবে। তাহলে বলেন তো পরের অংশগুলো হচ্ছে না কেন? কারণ প্যানের হিসাব আমরা করি না। প্যান এবং 200 নম্বর সারণী কোন পর্যন্ত কাজে লাগবে আমাদের? টোটাল স্যাম্পল নির্ণয় করার জন্য, ঠিক আছে? তাহলে এই টাইপের ম্যাথ গুলো আপনাদের কি, তারপরে কি এফএম এর মানটা কি করব, যে মানটা বের হবে, হ্যাঁ যে মানটা কিউমুলেটিভ এর বের হবে তাকে কত দ্বারা ভাগ করব বলেন তো? এই দেখেন টোটাল যে মানটা বের হইলো তাকে 100 দ্বারা ভাগ করলে আমরা এফএম এর মানটা পাবো। তাহলে এই হইলো অঙ্ক আমরা দেখলাম, ঠিক আছে না? তাহলে তাহলে তো গেল ওই যে আপনারা পারলে যে ইঞ্চিতেও মান আছে, ইঞ্চির মানগুলো মুখস্থ করেন, কাজে লাগবে। এখন দেখেন যদি আমাদের এই যে পরের দুইটা এই যে 3 নম্বর টাইপের যে ম্যাথ আছে না, টাইপ 3 নম্বর যে টাইপ, হ্যাঁ 3 নম্বর টাইপের ম্যাথ আছে, হ্যাঁ দেখেন ম্যাথ আছে প্রথমে 3টা অংশ আছে, একটা হচ্ছে সিট দেওয়া আছে, একটা গাজীপুরের দেওয়া আছে, একটা কি নাগোয়ান দেওয়া আছে, হ্যাঁ। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমাদের কাজ হচ্ছে দেখবেন কি দেওয়া আছে, ওয়েট অফ রিটেন কি দেওয়া আছে, রিটেন দেওয়া আছে। তা রিটেন দেওয়া হলে কি আগের অঙ্কগুলোর মতো না? আর পরের অঙ্কটা দেখেন কিউমুলেটিভ অ্যামাউন্ট অফ রিটেন দেওয়া আছে, কত দেওয়া আছে কিউমুলেটিভ অ্যামাউন্ট অফ রিটেন। তাহলে দেখেন এই যে প্রথমের সাথে আমাদের 1250 গ্রাম দেওয়া আছে, তাহলে প্রথমের সাথে আমাদের রিটেইনের অঙ্কের কোনো কি পরিবর্তন হবে একটু দেখেন তো, খেয়াল করে অঙ্কটা কোনো পরিবর্তন হচ্ছে কিনা। ভাই কোনো পরিবর্তন হয়েছে? আগের অঙ্কের মতোই না? কিন্তু পরের অঙ্কটাতে দেখেন তো যে কিউমুলেটিভ অ্যামাউন্ট অফ রিটার্ন যখন দেওয়া আছে তখন অঙ্কটার পরিবর্তন আছে, ঠিক আছে? তখন কি প্রথমে হবে কি সিভ হবে, তারপরে কিউমুলেটিভ অ্যামাউন্ট অফ রিটার্নের মানটা হবে, তারপরে কি পার্সেন্ট অফ কিউমুলেটিভ রিটেন হবে। তাহলে পার্সেন্ট বের করতে হবে, শতকরার পরিমাণে কতটুকু আছে সেইটা বের করতে হবে। ওইটা বের করব কিভাবে? ওইটা বের করব আমরা
যে 10 রিটেন যদি 10 হয় তাহলে 100তে দেখেন রিটেন যদি 10 হয় 100তে মানে 100% কত হবে, তাহলে টোটাল আমরা কত জানি 1250 গ্রাম, তাই না? তাহলে 1200 মূল ব্যাপারটা হচ্ছে 1250 গ্রামের মধ্যে রিটেন হয়েছে কত গ্রাম, শুধুমাত্র 10 গ্রাম, সেই 10, সেই যে এই যে যদি এখন ঐকিক নিয়ম করি 100-র মধ্যে নিয়ে যায় তাহলে এইভাবে ক্যালকুলেশন করলে দেখবেন 0.8 প্রথমের মানটা আসে। এই যে 10 যদি পরে চেঞ্জ করে 60 করেন, কত করেন 60 করেন, তাহলে মান কত আসবে বলেন তো 4.8 আসবে। তাহলে দুইটা জায়গা যেহেতু দিছে তাহলে এফএম এর মানটা বলেন তো কি দুইটা জায়গার আলাদা আলাদা হবে না? হবে কি হবে না? এ আলাদা হবে না? তাহলে এই যে প্রথমের এফএমটা যেটা বের হবে সেটা এফএম এর 1 মান দেব, এফএম 1 কত দেওয়া আছে 2.62, পরের যে এফএম সেটা এফএম 2 সেটা কত 1.66। তাহলে দেখেন কিন্তু ভর কত ওই 1250 গ্রামে না দুই জায়গারে? হ্যাঁ এই যে প্রতিটি নমুনা বলছে, তা প্রতিটি নমুনায় যে তাহলে এফ এর মান বসালাম কত 2.52, এম এর মান কত 1250, আবার পরেরটা এফ টুর মান কত হইল 1.16, আর এম টুর মান কত 1250 ডিভাইডেড বাই কি ওই দুইটার 1250 যেহেতু প্রতিটাতে তাহলে যোগ করতে হবে দুইটা ওই 1250 দুইটা, তাহলে কি এফএম এর মানটা বের হইলো না, কম্বাইন্ড এফএম এর মানটা। এই অঙ্ক বুঝছেন এটা? বাকিরা ঘুমাইছেন নাকি? মাহতাব ভাই, মাহতাব ভাই আছেন? ঘুমায় যায় না রে ভাই। মাহতাব ভাই মনে হয় লিভ নিল। আচ্ছা তাহলে দেখেন ভাই অঙ্ক বুঝছেন তো নাকি? এই বাকি অঙ্কগুলো মোটামুটি সিমিলার টাইপের, সবগুলো অঙ্ক সিমিলার টাইপের। হ্যাঁ মাহতাব ভাই কি হয়েছিল লিভ বের নিয়ে, করে দিয়েছিল। আচ্ছা আচ্ছা। আর বেশি অঙ্ক বাকি যেগুলো টাইপ আছে বুঝছেন, অত বেশি টাইপ আসলে আপনার করা লাগবে না, এত এত অনেক অনেক হার্ড টাইপের ম্যাথ আছে এখানে, অতগুলো নিয়ে আপাতত আপনাদের কোনো কি করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই। এখন বলেন যে ভাই এতগুলো তো অঙ্ক করাইলেন, কিন্তু যদি কোনো বেলা অঙ্কে আমাদের দেওয়া থাকে, মানে ব্লাঙ্ক দেওয়া থাকে, ধরেন এই জায়গাটার মান কত এটা যদি দেওয়া না থাকে, এই জায়গাটার মান কত এটা যদি দেওয়া না থাকে, আমরা কেমন করে বের করব? হতে পারে না? জি আসতে পারে তো ওইরকম অঙ্ক? আসতে পারে না? পারে কিন্তু। জি পারে। তাহলে কিভাবে অঙ্ক করবে বলেন, বলেন তো অঙ্ক স্ট্যান্ডার্ড মানে ওইরকম অঙ্ক কখনো করেছেন কি যে এইভাবে মানে শূন্যস্থান আসলো আপনি অঙ্ক পারবেন কিনা কখনো দেখছেন যে? দেখি পদ্ধতি দেওয়া লাগবে। করছেন ওইভাবে অঙ্ক কখনো কিন্তু করেন নাই, তাই না? এবার আমরা ওই অঙ্ক, না হ্যাঁ ওই অঙ্ক আমরা এবার করব, একটু ধৈর্য ধরেন ভাই, শিখতে গেলে সময় দেওয়া লাগবে বুঝছেন, সময় না দিলে তো হবে না। আমরা একটা জিনিস শিখছিলাম সুন্দর করে, বলেন তো কি শিখছিলাম? তাহলে পার্সেন্ট রিটেন, হ্যাঁ, বা শতকরা অবশেষ সমান সমান কি শিখছিলাম? অবশেষ গুণন কত বলেন তো 100 মোট অবশেষ। এটা কি আর গুণন করা যায় না? যদি কখনো এই যে এটা চাই মোট অবশেষ চাই, তাহলে মোট অবশেষটা কিভাবে বের করবো? হ্যাঁ মোট অবশেষ সমান সমান অবশেষ গুণন হইতেছে 100
এগুলোতে পার্সেন্ট অবশ্যই বাস। তাহলে দেখেন, মনে করেন যে এই 500টা দেওয়া নাই, আমরা বের করব। তাহলে এইটা সূত্র বসান, যে কোনো একটা নেন। হ্যাঁ, ধরেন এই যে এইটাই নেন, 75 নেন আর 15 নেন। তাই বলেন তো অবশেষ কত? 75 না? 75। হ্যাঁ, গুণন কত? 100 ডিভাইডেড বাই শতকরা অবশেষ কত? মাতব ভাই 15। 15। ক্যালকুলেটর আছে কারোর সাথে? ক্যালকুলেটর চাপেন, দেখেন কত আসে মান। 500 কত? তাই না? 500। 500 আছে। দেখছেন কত সুন্দর ব্যাপারটা। তারপরে দেখেন হঠাৎ করে কইলো কি যে এটারই বের করব, যে 500 তো পাইলাম, শেষ হইলো। তারপর মনে করেন যে আমাদের এই যে পার্সেন্ট অবশেষ তো বের করছি, বের করা শিখছি, ওটা পাবো। কিন্তু ধরেন যে অবশেষ বা রিটেন কখনো বললো যে হঠাৎ করে যে রিটেন বের করো, এই যে 50 নম্বর চালনে রিটেন বের করো, তখন কিভাবে বের করবেন বলেন তো? হ্যাঁ, সেম ওইভাবে জাস্ট মানটা কি করবেন, এদিকে হ্যাঁ। তা বুঝছেন তো নাকি যে কেমনে বের করা লাগবে? জি। তাহলে আমরা এখন কি বের করব? এই অবশেষটা বের করব। তাহলে অবশেষটা রাখলাম ওইখানে। তাহলে কি হবে আমাদের? মোট অবশেষ গুণন কত হবে? পার্সেন্ট অবশেষ ডিভাইডেড বাই কত হবে বলেন তো? 100, তাই না? এ বুঝছেন? জি। এই ফরম্যাটটা নিয়ে আসা বুঝছেন তো নাকি? এই ফরম্যাটটা নিয়ে আসা বুঝলে যদি আমাদের কখনো এই পার্সেন্ট অফ রিটেনের কোনো মান দেওয়া না থাকে তাহলে বের করব। যদি অবশেষে মানে রিটেনের কোনো মান দেওয়া না থাকে তাহলে বের করতে পারবো। যদি কখনো আমাদের কি হয়, মোট অবশেষের মান দেওয়া না থাকে, সেটা আমরা বের করতে পারবো। তাহলে এফএম এর যে ম্যাথগুলো করাইলাম, যে জিনিসগুলো পড়াইলাম, এটা ছিল আপনাদের এফএম এর জন্য। বুঝতে পারছেন? এর এর উপরে বা এক্সট্রা ভাবে আপাতত আমাদের পড়ার কোনো দরকার নাই। এখন আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে এই যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বলেন, হ্যাঁ, ইটের যে অঙ্ক, মানে ইট আছে, পাথর আছে, সিমেন্ট আছে, বালি আছে, কাঠ আছে, রং ও বার্নিশ আছে। তারপর কনস্ট্রাকশন প্রসেসের যে জিনিসগুলো আছে, এগুলা সম্পূর্ণ থিওরিটিক্যাল জিনিস। হ্যাঁ, এগুলা সম্পূর্ণ কি কি জিনিস বলেন তো? থিওরিটিক্যাল জিনিস। এই থিওরিটিক্যাল জিনিসটা প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা এই সালের যে প্রশ্নগুলো আছে, আমরা বলছিলাম যে প্রথমে এফএম এর ম্যাথ করব, তাই না? তারপরে কি বলছিলাম যে ম্যাটেরিয়ালস এবং কনস্ট্রাকশন প্রসেসের ব্যাপার কি পড়বো প্রথমে, সেটা জানতে চাইছিলাম। তারপরে বিম ডিজাইনের চাইতে চাইছিলাম। দেখেন এই পর্যন্ত আমাদের তাহলে এফএম এর অঙ্ক শেষ হয়েছে। তাহলে এফএম এর অঙ্ক আসলে আমরা পাবো, এবং এফএম এর অঙ্ক কিন্তু চাকরিতেও আসে, এডমিশনে আসে। তাহলে আমরা ওই জিনিসটা শেষ করলাম আজকের আউটকাম। 2 নম্বর আউটকাম হইতেছে ম্যাটেরিয়ালস এবং কনস্ট্রাকশন আমরা থিওরিটিক্যাল টার্মগুলো কি করব সেটা। প্রথমে আমরা যখন আমাদের যে বইটা আছে না কেন, আমরা সালের যে প্রশ্নগুলো আসছে সেই সালের প্রশ্নগুলো প্রথমে শেষ করব। কি করব বলেন তো? সাল পড়ব, কারণ এই সালগুলো রিপিট হয়। হ্যাঁ, এই যে দেখেন এইখানে সাল আছে। আপনার প্রথম কাজ হচ্ছে সালের যে মানগুলো আছে সেই সালগুলো ভালো করে মুখস্থ করবেন। এটা কি কনস্ট্রাকশন প্রসেস হোক এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস হোক, দুইটারে আপনার এতটুকুই আপাতত কাজ। অনেক ভাইয়া বুঝছেন শর্টকাটে কিভাবে কমন পাওয়া যেতে পারে? মাহতাব ভাই জি। বুঝছেন ভাই? তাহলে আপনার কাজ কি বলেন তো? সালের প্রশ্নগুলা পড়া। কাল মুক্ত করা। তারপরে ভাই যেগুলো আছে সেগুলো আপনারা কি করবেন, রিডিং করবেন। আস্তে আস্তে রিডিং করে আগাই নেবেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিমেন্ট এবং বালি। এটা ধরেন সিমেন্ট এবং বালি, এখানে সমস্যাটা হয় কোথায়? এই যে আমাদের অনেক ভাই এবার জয়েন করেনি না, অনেক ভাই পিছিয়ে গেছে। Recording in progress. ওকে, একটু আমাকে মনে করায় দিবেন কেটে যাওয়ার পরে, ওই যে 45 মিনিট বা 40 মিনিট হওয়ার পর কিন্তু কেটে যায়, তো ওটা আবার একটু মনে করায় দিবেন যে ভাই রেকর্ডটা আবার স্টার্ট করেন। তাইলে বলেন তো ভাই, তাহলে আমাদের কাজ কি হবে? হ্যাঁ, এখানে যেটা সমস্যা হয় যে রাসায়নিক উপাদান, হ্যাঁ, এই রাসায়নিক উপাদান অনেক সময় মনে থাকে না, এবং খনিজ উপাদান, এই জায়গাটা আমাদের হয় ঝামেলা। অনেক সময় আসে আমরা খনিজ উপাদান দেই লিখি রাসায়নিক উপাদান, অনেক সময় রাসায়নিক উপাদান আসে লিখে দেই খনিজ উপাদান। তো এই কাজটা একটু কি করতে হবে, একটু খেয়াল রাখতে হবে। তারপরে যে সিমেন্টের পরীক্ষাগারে কি কি ধরনের পরীক্ষা করা হয়, এগুলো দেখেন সালে আসছে, কিন্তু আবার সবসময় সালে উল্লেখ নাই। কিন্তু ওই যে আস্তে আস্তে আপনি যখন পড়বেন তখন এগুলো জিনিস জানা হয়ে যাবে আপনার। তাহলে আমরা আপাতত আমাদের আজকের মতো শেষ করলাম, কি কি বলেন? তাহলে এফএম এর ম্যাথ শেষ করলাম একটা, দ্বিতীয় হইতেছে থিওরিটিক্যাল কিভাবে পড়বো, ঠিক আছে? থিওরি কিভাবে পড়বো, কনস্ট্রাকশন প্রসেসর আর ম্যাটেরিয়ালস সেটা শিখলাম। এখন আপনাদের যদি এনার্জি থাকে তাহলে আমরা ডিজাইনে যাবো, আর যদি এনার্জি না থাকে তাহলে আজকে এই পর্যন্ত রাখবো। সিফাত ভাই, ডিজাইনের যাবো না যাবো না বলেন? আচ্ছা ঠিক আছে, তবে আপনারা বুঝতে পারতেছেন তো নাকি যে আমাদের অনেক দিন কিন্তু সময় লাগবে। সো ভাই, কথা হচ্ছে যে একটু কষ্ট করিয়েন। আর হচ্ছে আর একটা ব্যাপার হলো কি, আমাদের রমজান মাসে কিন্তু একটু বেশি শেষ করা লাগবে, কারণ এরপরে আমার পরীক্ষা আছে। হ্যাঁ, আমার পরীক্ষা থাকবে, আবার আরো রুমে পড়াই, যেহেতু রুমের কিছু নিয়ম নীতিমালা বা সমস্যা তো হতে পারে, ওই জিনিসগুলো থাকবে। এই জন্য আমি চাই যে আপনারা পরবর্তীতে আমার একটু হেল্প করিয়েন। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে না এই পর্যন্ত থাক। উত্তম ভাই, তাহলে আজকে এই পর্যন্ত থাক নাকি? আচ্ছা ঠিক। আর আপনারা ডিজাইনের, শোনেন, ডিজাইনের এই যে বিম ডিজাইন, হ্যাঁ, বিম ডিজাইনের ডাব্লিউএসডি ম্যাথ গুলো একটু দেখবেন, বলেন তো? হ্যাঁ, ডাব্লিউএসডি এর ম্যাথ একটু দেখবেন, ঠিক আছে? অথবা আমি একটু একটু ইয়া দিয়ে দিই, কি কি পড়বো আমরা, ওটা একটু আইডিয়া দিয়ে দিই। দেখেন, বিম ডিজাইনের প্রথমে হচ্ছে ডাব্লিউএসডি। ডাব্লিউএসডি আবার দুই প্রকার, একটা হচ্ছে হয় ডিজাইন করতে হয়, আর না হয় আমাদের কি করতে হয়, অ্যানালাইসিস করতে হয়। তাহলে বিম ডিজাইন প্রথমে, ডাব্লিউএসডি এটা গেল। তারপরে ইউএসডির আবার দুইটা সূত্র আছে। হ্যাঁ, তাহলে এই দুইটা, এক আর দুই, মানে কেন দুইটা সূত্র আমরা করব, তাহলে আমাদের কি হবে, বিম শেষ হবে। তারপরে আমরা কি শিখবো, কলাম। কি শিখবো বলেন তো? কলাম শিখবো। হ্যাঁ, কলাম আমরা শিখবো, এটাও ডাব্লিউএসডি, আবার এটা হচ্ছে কি ইউএসডি। এখানে টাইট কলাম আছে,
টাইট মানে কি, চার কণা যে কলামগুলো সেটাকে বলা হয় টাইট কলাম, আর ভিতরের যে কলামটা আছে সেটা হচ্ছে স্পাইরাল কলাম। এই আপাতত আমাদের সিলেবাসে আমরা পড়বো, মানে আমাদের টার্গেট আর কি, যেটা মূল আসে বা বেশি আসে সেই জিনিসটা পড়া। বুঝতে পারছেন? একেবারে অত সব বেশি পড়ি আউটপুট দিতে না পারলে কোনো লাভ হবে না। তাহলে আমরা ডিজাইনের জন্য অর্থাৎ আরসিসির জন্য আমাদের কোর্স প্ল্যান বা কোর্স ডিজাইন যেটা, সেই জিনিসটা কি করব বলেন তো? আমরা বিম শেষ করব আর কলাম শেষ করব। কারণ এই দুইটা পড়লেই চাকরি বা এডমিশনে আমাদের এই দুইটার মধ্য থেকেই ম্যাথ আসে। সো এরপরের এক্সট্রা ভাবে আমরা অন্য কিছু আপাতত পড়ব না। তাহলে কয়টা অঙ্ক করতে হবে বলেন তো? হ্যাঁ, এই যে দেখেন, এটা দুইটা করতে হবে, একটা ডিজাইনের করব, একটা অ্যানালাইসিসের করব, তারপরে একটা ইউএসডির করব আর একটা বিম ডিজাইনের করব। তাহলে 4টা অঙ্ক গেল। তারপরে ডাব্লিউএসডির কলামেরও 2টা অঙ্ক, এটা একটা অঙ্ক ইউএসডির, সরি একটা স্পাইরালের একটা টাইডের, ইউএসডিরও একটা টাইডের একটা স্পাইরালের। তাহলে টোটাল অঙ্ক আমাদের কয়টা বলেন তো? ওখানে 4টা, এখানে 4টা, কয়টা হলো? 8টা। ফুটিং এর, হ্যাঁ ফুটিং এর মনে করেন যে আমরা করবো একটা। স্ল্যাবের অঙ্কগুলো মানে ওয়ান ওয়ে স্ল্যাবের জাস্ট নাম বাদে একটা করব অঙ্ক। তাহলে এই হইলো আমাদের টার্গেট, যে আমরা 10টা ম্যাথের মধ্যে ডিজাইন আরসিসি ডিজাইন যে বইটা আছে সেই বইটা শেষ করব। তাহলে আমাদের প্ল্যান পরিকল্পনা বুঝছেন তো? বইয়ে কিন্তু অনেকগুলো ম্যাথ থাকবে, কিন্তু আমাদের কাজ হবে কি এই 10টা ম্যাথের মধ্যেই আমাদের ডিজাইনটাকে সাজানো। আর আমি আর আমি এফএম এর যে ম্যাথ গুলো করাইলাম, এফএম এর ম্যাথ গুলোতে বলেন তো কি কি টাইপ হয়ে গেছে এই পর্যন্ত, আমাদের কতটুকু জানতে হবে? এখন আউটপুট দেন আমার। এই যে আয়তন স্ফীতির একটা অঙ্ক করব, তারপর এফসি কম্বাইন্ড এর একটা অঙ্ক করব, তাই না? এই কম্বাইন্ড এর ক্ষেত্রে আবার কি আছে, ধরেন যে এই যে এক্স প্লাস ওয়াই মানে কি 2000, সেটা এইভাবে কি একটা অঙ্ক বেরাবে। তারপরে কি অনুপাতের যোগফল, আর একটা কি আছে বলেন তো? ওই যে কিউমিলিটিভের যে হঠাৎ করে একটা মান আসলো তাকে আবার পার্সেন্টেজ করা, তারপর যদি কোথাও মিসিং থাকে মিসিং ডাটা সেই মানগুলো বের করা। এইভাবে এইভাবে কি করবেন, ওই তারপরে যে দেখেন 10 নম্বর 4 নম্বর সালনী, 8 নম্বর সালনী, 16 নম্বর, তার মাঝে যদি একটা সালনী থাকে, এই কনসেপ্টটা। তারপর সংকোচন এবং প্রসারণ যে ব্যাপারটা। তাহলে বলেন এইভাবে আমাদের তো সব অঙ্ক করার দরকার নেই, আমরা কি করব, প্রয়োজনে নিজে অঙ্ক বানাবো। কি করব বলেন তো? প্রয়োজনে নিজে অঙ্ক বানাবো। এই এতগুলো অঙ্ক থেকে, হ্যাঁ এতগুলো অঙ্ক থেকে প্রয়োজনে নিজে 2টা বা 3টা অঙ্ক বানাবো, যাতে সব ধরনের আইটেম গুলো থাকে, আর পরীক্ষার সময় আমরা ওই জিনিসটা শুধু করব। তাহলে বুঝছেন ভাই, সব সময় বইয়ের উপর ডিপেন্ডেন্ট থাকলে হবে না, নিজে নিজে কিছু মাথা খাটায়া কাজ করা লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই ভাইয়া, আপনাদের সকলকে ধন্যবাদ। অবশ্যই 2টার টাইমে 2টায় ঠিক চেষ্টা করবেন জয়েন করার জন্য। আর আমি আন্তরিকভাবে দুঃখিত, আজকে ওই বিভিন্ন সময় দেখা গেছে যে আমি আজকে প্রথম ডাটা ইউজ করে কাজগুলো করতেছি, এই জন্য ঝামেলা। তো সকলের জন্য, হ্যাঁ বলেন। যদি নোটগুলো যদি দিয়ে দিতেন ভালো হবে। কোন নোট? যদি আপনার কাছে অঙ্কের এরকম নিজে বানানি করা অঙ্কের নোট থাকে। না ভাই, ওইরকম বানানোর কোনো আপাতত অঙ্কের নোট নাই। হ্যাঁ আপাতত নোট নাই। আর নোট যদি করি তাহলে দেব, কিন্তু আমার মনে হয় যে মানে অন্যের কাছ থেকে নেওয়ার চেয়ে নিজের একটু ব্রেন বুদ্ধিটা খাটানোটা খুব জরুরি। তাহলে হচ্ছে কি সামনে আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন। আর যদি এখন থেকে যদি মানুষের উপর ডিপেন্ডেন্ট হন, তাহলে ভাই সমস্যা, এগুলো আমরা ফেস করতেছি আমাদের জীবনে। ঠিক আছে, আশা করি বোঝাইতে পারছি আপনাদের ব্যাপারটা।